হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে সহজ কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি নগদ বার্তা, কারবারি বার্তা, ক্রয়, বিক্রয়, চালান, ডেবিট নোট, ক্রেডিট নোট, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা। আচ্ছা, আসলে বিষয়গুলো দেখতে খুবই সহজ, কিন্তু তারপরে আমাদের মধ্যে এমসিকিউ নির্ণয় করতে গেলে কিছু ভুল হয়ে যায় বা আমাদের বোঝার কম বেশি কারণে সামান্য একটুতে ভুলের পরিমাণটা চলে আসে, ভুলের অভ্যাস। তো যাই হোক, আজকে আমরা সংক্ষিপ্তভাবে সুন্দর করে একটা গুছানো আলোচনা করব। আর মনে করি যে এই গুছানো আলোচনার মাধ্যমে তোমাদের এই কনফিউশন দূর হয়ে যাবে। আচ্ছা, আমরা প্রথমে ড্র করি। মনে করি এখানে একজন ব্যক্তি, আর এই যে এখানে একজন ব্যক্তি, ঠিক আছে। ইনি হচ্ছেন বিক্রেতা, ইনি বিক্রেতা, আর ইনি হচ্ছেন ক্রেতা। সাধারণত বিক্রেতা কি করে? বিক্রয় করে থাকে। তিনিও তাই করছে, বিক্রয় করছে। আর ক্রেতা কি করে থাকে? ক্রয় করে থাকে। তিনি ক্রয় করছে। আচ্ছা, মনে করি এই লেনদেনটা ধারে সংঘটিত হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে বিক্রয় আসলে কি? বিক্রয় হচ্ছে আমরা যখন কোনো একটা পণ্য বিক্রয় করি, অর্থাৎ কোনো একটা পণ্য বিক্রয় করার উদ্দেশ্যেই ক্রয় করে থাকি। অ্যাকচুয়ালি ওই পণ্যটা যদি বিক্রি করে দেয় সেটা আসলে বিক্রয়। আমরা কিন্তু আসবাবপত্র বিক্রয়ের জন্য কিনি না, তার মানে আসবাবপত্র আমার বিক্রয় হবে না। আসবাবপত্র বিক্রয় করলেও বিক্রয় হবে না। কিন্তু আমরা অন্যান্য যে দ্রব্য আছে এগুলো কিনি আমরা বিক্রি করার জন্য, সুতরাং এগুলাই পণ্য, আর এগুলো বিক্রয় করলেই বিক্রয় হিসাবে গণ্য হবে। আর ক্রয়, যদি কোনো পণ্য আমরা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে থাকি সেটাই হচ্ছে ক্রয়, অর্থাৎ পণ্য। আমরা যদি কোনো আসবাবপত্র কিনি সেটা কিন্তু পণ্য হিসাবে গণ্য হবে না, সেটা সম্পদ হিসাবে গণ্য হবে। তো আমরা যে সকল পণ্য বিক্রয় করব সেগুলোই মূলত, তার পূর্বে যদি ক্রয় করি সেটাই মূলত ক্রয়। আচ্ছা, ঠিক আছে। এখানে দেখি এই বিক্রেতা কি করলো। এই বিক্রেতার নিকট থেকে ক্রেতা কিছু মাল ক্রয় করবে। এই যে মাল যে ক্রয় করবে, এই যে এইদিকে ফ্লোটা এইদিকে হইলো, এটা কিভাবে মালটা ক্রয় করলো? ধারে, মানে বাকিতে মালটা ক্রয় করলো, ঠিক আছে। তো এই যে বাকিতে যখন মাল ক্রয় করবে, বিক্রেতা যখন ক্রেতার নিকট মাল পৌঁছায় দিবে, তা বিক্রেতা কি করবে? একটা চালান প্রস্তুত করবে। তিনি প্রস্তুত করবে চালান। আসলে চালান তাহলে কি? চালান হচ্ছে বিক্রেতা যখন কোনো মালামাল বিক্রয় করে তখন এই চালানের মধ্যে মালের ধরন, মালের পরিমাণ, কালার, তারপর হচ্ছে মূল্য পরিশোধের মাধ্যম ইত্যাদিগুলো এখানে উল্লেখ থাকে, ঠিক আছে। এবং শর্ত, যাবতীয় বিষয় এখানে উল্লেখ থাকে। তো কি করে? বিক্রেতা যখন বিক্রয় করলো তখন ক্রেতা কি করলো? এই চালান সহ মালটা পাইলো। চালান সহ কি করলো? মালটা, এই পণ্যটা পেল। অর্থাৎ ক্রেতা কি করতেছে? এই চালানের পরিপ্রেক্ষিতে একটা বই প্রস্তুত করতেছে। সেই বইটার নাম হচ্ছে কি? ক্রয় জাবেদা। কি নাম? ক্রয় জাবেদা। অর্থাৎ ক্রয় জাবেদা কি? তাহলে ক্রয় জাবেদা এক কথায় দেখি। ক্রয় জাবেদা হচ্ছে যখন কোনো পণ্য ধারে ক্রয় করা হয়, অর্থাৎ অনলি পণ্য। ক্রয় জাবেদায় ওই সকল লেনদেন বসবে, সেই সকল পণ্য অবশ্যই ধারে হতে হবে, এবং সেই সকল পণ্য শুধুমাত্র পণ্যই হবে, অন্য কিছু ধারে কিনলে হবে না। শুধুমাত্র পণ্য ধারে কিনলেই ক্রয় জাবেদায় হবে। এবং বিক্রেতা কি করবে? এই চালানের পরিপ্রেক্ষিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করবে, ঠিক আছে। এখন দেখা গেল এই যে ক্রেতা, আমরা যেখানে ক্রেতা দেখতেছি, সেই ক্রেতা কি করতেছে? সে যে মালামালটা কিনলো, কেনার পর সে দেখতে পেল এখানে প্রায় 5,000 টাকা মূল্যের মালামাল হচ্ছে ডিফেক্ট। 5,000 টাকা মূল্যের মালামাল হচ্ছে কি, এটা নষ্ট হইতে পারে, ড্যামেজ হইতে পারে, বা ক্রেতা যে অর্ডার করছে সেই অর্ডারের সাথে নাও মিলতে পারে। তো সেই ক্ষেত্রে ক্রেতা কি করবে? এই বিক্রেতাকে অবগত করবে। সে বিক্রেতা তার নিকট যে মালামালগুলো পাঠাইছে তার এই 5,000 টাকা বা 2,000 টাকা, 7,000 টাকা, যে কোনো একটা অ্যামাউন্ট হইতে পারে, সে মালটা নষ্ট বা অর্ডারের সাথে মিলে নাই। তখন কি করবে? ক্রেতা বিক্রেতাকে অবগত করবে। আর ক্রেতা যে বিক্রেতাকে অবগত করবে, এই অবগত করার জন্য বিক্রেতা কি লিখবে? ডেবিট নোট লিখবে। কি লিখবে? ডেবিট নোট। তাহলে ডেবিট নোট কে প্রস্তুত করে? ক্রেতা প্রস্তুত করে। তাহলে ক্রেতা ডেবিট নোট কার বরাবর পাঠাইলো? বিক্রেতা বরাবর পাঠাইলো, ঠিক আছে। তো বিক্রেতা কি করবে? বিক্রেতা এই যে ডেবিট নোটটা যে পাইলো, ডেবিট নোটে বলা থাকবে যে ক্রেতা বিক্রেতাকে বলবে আপনার প্রেরণকৃত পণ্যের মধ্যে প্রায় 5,000 টাকা মূল্যের পণ্যের সাথে আমাদের অর্ডারের সাথে মিল নাই, অথবা 5,000 টাকা পণ্যের মূল্যের পণ্য
নষ্ট হয়ে গেছে। এখন আপনি এই বিষয়ে কী সিদ্ধান্ত দেবেন আপনি আমাদেরকে জানান। তো বিক্রেতা কী করবে, এই ডেবিট নোটের পরিপ্রেক্ষিতে, বিক্রেতা হচ্ছে এই ডেবিট নোটের পরিপ্রেক্ষিতে একটা আবার নোট লিখবে। সেই নোটটার নাম হচ্ছে ক্রেডিট নোট। কি নোট? ক্রেডিট নোট। অর্থাৎ এটা রিপ্লে হিসাবে বিক্রেতা আবার একটা নোট লিখবে। সেই নোটটার নাম হচ্ছে কি? ক্রেডিট নোট। ঠিক আছে? তা বলবে, বিক্রেতা বলতে পারে আচ্ছা ঠিক আছে, আপনার যেটুকু পণ্যের ড্যামেজ হয়েছে অতটুকু মূল্য পরিশোধ করতে হবে না, অবশিষ্ট টাকা পাঠিয়ে দিন। অথবা যতটুকু পণ্য ড্যামেজ হয়েছে যতটুকু পণ্য নষ্ট হয়েছে বা সমস্যা হয়েছে অতটুকু পণ্য আমাদের নিকট ফেরত পাঠান। ঠিক আছে? তো এই যে ক্রেতা যে ডেবিট নোট লিখলো, এই ডেবিট নোটের পরিপ্রেক্ষিতে ক্রেতা লিখবে ক্রয় জাবেদা। ক্রেতা কি প্রস্তুত করবে? ক্রয় ফেরত জাবেদা। অর্থাৎ সে তো মাল যে ফেরত পাঠাইলো এটা কনফার্মেশন হয়ে গেল, তাহলে সে কি প্রস্তুত করবে? ক্রয় ফেরত জাবেদা। এবং বিক্রেতা কি করলো? ক্রেডিট নোটের মাধ্যমে তো জানান দিল, কনফার্মেশন দিল। তা বিক্রেতা আবার কি করবে? ক্রেডিট নোট অনুসারে বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করবে। বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করবে। ঠিক আছে? তা বিক্রয় ফেরত জাবেদা মূলত হচ্ছে একটা কি? বিপরীত আয়। এটা হচ্ছে একটা বিপরীত আয়, আর ক্রয় ফেরত হচ্ছে বিপরীত ব্যয়। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি। এবার এই যে ক্রেতা তো ধারে কিনছিল, তাই না? ক্রেতা ধারে কিনছিল। এখন ক্রেতা কি করবে? মনে করে যে ক্রেতা বিক্রেতার কাছ থেকে এই যে 50,000 টাকা মূল্যের পণ্য কিনেছিল। ঠিক আছে? এবং এখানে বলা ছিল যে কারবারি বাট্টা 10%, কারবারি বাট্টা 10%। ঠিক আছে? তাহলে যখন বিক্রেতার কাছ থেকে ক্রেতা কোনো মালামাল ক্রয় করে থাকে এবং সেখানে যদি কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা উল্লেখ থাকে, অর্থাৎ তার এই যে টোটাল যে 50,000 টাকার পণ্য বিক্রয় করলো এর উপরে 10% করে ওই 10% বাদ দিতে হবে। তো এই কারবারি বাট্টা হচ্ছে এমন একটা বাট্টা যেটা ইনস্ট্যান্ট বাদ দেওয়া হয়, এটা কোনো হিসাবে লিপিবদ্ধ হয়ে থাকে না। ঠিক আছে? তাহলে এই 50,000 টাকার উপর যখন 10% করলো, এই 50,000 টাকার উপর 10% করলে আমরা পাচ্ছি 5,000 টাকা। কত পাচ্ছি? 5,000 টাকা। তাহলে এই 50,000 টাকা থেকে 5,000 টাকা যখন বাদ দিব তাহলে আমরা পাচ্ছি কত টাকা? 45,000 টাকা। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর কি করবে? এই ক্রেতা বিক্রেতাকে 45,000 টাকা পরিশোধ করবে। ঠিক আছে? বিক্রেতা কি করবে? একটা নির্দিষ্ট সময় পর 45,000 টাকা, ক্রেতা একটা নির্দিষ্ট সময় পর বিক্রেতাকে 45,000 টাকা পরিশোধ করবে। এখন এই বিক্রেতা আবার কি করলো, যে সেটা যদি অনির্দিষ্ট হয়ে যায়, বিক্রেতা কি করলো? ক্রেতাকে একটা সুযোগ দিল। কি সুযোগ দিল? যে এই যে একটা শর্ত জুড়ে দিল। শর্তটা হচ্ছে এরকম, এই যে টু 10 নিট 30, অথবা এটা 3 হইতে পারে, এটা 15 হইতে পারে, এটা 45 হইতে পারে, যে কোনো একটা লেআউটে হইতে পারে। ঠিক আছে? তো এখানে এই জিনিসটা বুঝতে হইলে এই যে আমরা, আচ্ছা সরি, তার আগে একবার বলি, এই যে কারবারি বাট্টা যে 5,000 টাকা বললো, এই কারবারি বাট্টা কে ছাড় দিছে? বিক্রেতা ছাড় দিছে। তাহলে বিক্রেতার নিকট এটা হচ্ছে বিক্রয় বাট্টা, বিক্রেতার নিকট এটা হচ্ছে বিক্রয় বাট্টা। আর বাট্টাটা কে পাইলো? ক্রেতা পাইলো। তাহলে ক্রেতার জন্য এটা হবে ক্রয় বাট্টা। ঠিক আছে? তাহলে কারবারি বাট্টা হচ্ছে, পারিবারিক বাট্টা বা ব্যবসায়িক বাট্টা হচ্ছে ক্রেতার নিকট ক্রয় বাট্টা, আর বিক্রয়ের নিকট বিক্রয় বাট্টা। এটা এখানেই শেষ। এটা পরবর্তীতে কোনো ক্ষতি জাবেদা হবে না, পরবর্তীতে এই 5,000 টাকার জন্য কোনো ক্ষতিহান হবে না। সুতরাং এটা রেওয়া মিলেও যাবে না, আর রেওয়া মিল থেকে আর্থিক অবস্থার বিপরীতে যাওয়ার প্রশ্নই ওঠে না। ঠিক আছে? তারপরে মাঝে মাঝে দেয়া থাকে, ওটা হচ্ছে ইরিলেভেন্ট। ঠিক আছে? এখন এই যে 45,000 টাকা কী করবে? ক্রেতা বিক্রেতাকে পরিশোধ করবে, এই তো। কিন্তু বিক্রেতা কি করছিল? ক্রেতাকে একটা শর্ত দিছিল। শর্তটা হচ্ছে এরকম। তো এই যে বিক্রেতা যে ক্রেতাকে শর্তটা দিল, 2 হচ্ছে পার্সেন্টেজ, 2 হচ্ছে কি? পার্সেন্টেজ, মানে বাট্টার হার। এটাকে বলা হয় বাট্টার হার। এবং কোন বাট্টা? নগদ বাট্টা। ঠিক আছে? আর 10 হচ্ছে মিনিমাম দিন, মিনিমাম মিনিমাম দিন। আর 30 হচ্ছে সর্বোচ্চ দিন, 30 সর্বোচ্চ দিন। অর্থাৎ এই যে ক্রেতা যখন, বিক্রেতা বলতেছে যে তোমার কাছে যে আমি 45,000 টাকা পাই, এই 45,000 টাকার উপরে তুমি যদি আমাকে এই 45,000 টাকা 10 দিনের মধ্যে দাও, 10 দিনের মধ্যে পরিশোধ করো, তাহলে
তুমি আরও 2% ছাড় পাবে, মানে এই 45,000 টাকা থেকে 2% বাদ যাবে, বাদ দিয়ে অবশিষ্ট টাকা পরিশোধ করতে হবে 10 দিনের ভিতরে। সেটা 1 নম্বর দিন, 2 নম্বর দিন, 3 নম্বর দিন, 4 নম্বর দিন, 5 নাম্বার, ইভেন 10 দিনের মধ্যে দিলেও হলে এই বার্তাটা পাবে। কিন্তু ক্রেতা যদি 10 দিনের মধ্যে এই টাকাটা পরিশোধ করতে ব্যর্থ হয়, 11 নম্বর দিন থেকে 30 নম্বর দিন পর্যন্ত পরিশোধ করে থাকে, সেক্ষেত্রে সে এই 2% কোনো বার্তা পাবে না, অর্থাৎ ক্রেতা বিক্রেতাকে 45,000 টাকায় পরিশোধ করবে। এখন দেখা গেল যে কি করলো, ক্রেতা বিক্রেতাকে 10 নম্বর দিনেই পরিশোধ করে দিল। তা আমরা দেখি 45,000 টাকার 2% হচ্ছে 900 টাকা। কত টাকা? 900 টাকা। তাহলে ক্রেতা কি করলো, তাকে এই 10 নম্বর দিনের মধ্যেই পরিশোধ করে দিল। পরিশোধ যদি করে দেয় তাহলে সে কত টাকা কম দেবে? 900 টাকা কম দিবে। 900 টাকা যদি কম দেয় তাহলে সে কত টাকা পরিশোধ করবে? 44,100 টাকা। কত পরিশোধ করবে? 44,100 টাকা। এই 44,100 কে পাবে? এই বিক্রেতা পাবে। তাহলে ক্রেতা কি পরিশোধ করলো? এই 44,100 টাকা পরিশোধ করে দিল। তাহলে এই 44,100 টাকা হচ্ছে পরিশোধ করে দিল। তাহলে এখানে যে অবশিষ্ট থাকছে 900 টাকা, এই 900 টাকা এর জন্য হচ্ছে প্রাপ্ত বার্তা। ক্রেতার জন্য কি বার্তা? প্রাপ্ত বার্তা। আর এটা কি, এই ছাড়টা কে দিল? বিক্রেতা দিল না? তাহলে বিক্রেতার জন্য এটা হচ্ছে প্রদত্ত বার্তা। যদি সে 10 নম্বর দিনের মধ্যে না দিত তাহলে 45,000 টাকায় পরিশোধ করতে হইতো, সেক্ষেত্রে কোনো বার্তা পাইতো না। তাহলে এই যে প্রাপ্ত বার্তা, প্রদত্ত বার্তা, এই দুটা বার্তাকে একত্রে বলা হয় নগদ বার্তা। ঠিক আছে, একত্রে কি বলা হয়? নগদ বার্তা। আসলে এই যে দুটা বার্তা দেখতেছি, এই দুটা বার্তাকে নগদ বার্তা যদিও বলা হয়, কিন্তু এই দুটা হচ্ছে একটা অনগদ লেনদেন। কি লেনদেন? অনগদ লেনদেন। মানে এটাকে যদি আমরা, যদিও আমরা এই দুটাকে নগদ বার্তা বলতেছি, নামের শুরুতে শেষে নগদ আছে, বা প্রাপ্ত বার্তা, প্রদত্ত বার্তা বলতেছি, কিন্তু এই দুটো হচ্ছে কি অনগদ লেনদেন। তাহলে কারবারি বার্তা কিন্তু নগদান বইতে যায় না, কিন্তু নগদ বার্তা, নগদ বার্তা কারবারি নগদান বইতে বসে। ঠিক আছে, এবং এই দুটো বার্তাকে বলা হয় অনগদ লেনদেন। এমসিকিউ অনেক সময় থাকে নিচের কোনটি হচ্ছে অনগদ লেনদেন? তাহলে অনগদ লেনদেন হচ্ছে কি প্রাপ্ত বার্তা, প্রদত্ত বার্তা। ঠিক আছে, ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।